শুনেন, আপনি কি খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু তারেক রহমানকে দাওয়াত দিয়েছে। খেয়াল করেছেন? প্রকাশ্যে। অর্থাৎ এত গালাগালির পরেও একটি দুর্বল রাষ্ট্র এবং তার পক্ষের শক্তিকে উচ্ছেদ করার পরেও তাকে দাওয়াত দিয়েছে। আমি একটু আশ্চর্য হইলাম। নরেন্দ্র মোদীর দাওয়াত দিল কেন? পরে দেখি নরেন্দ্র মোদী ঠিক ওই যে হোয়াইট হাউসে যেরকম চা খাওয়াইতে মুনির ডাকছিল, পরে সাইজ করবে একটা একটা করে। নরেন্দ্র মোদী এই কারণে তারেক রহমানকে ডেকেছে। তিনি যাবেন কে যাবেন না এখনো কনফার্ম না। কারণ তার যে দলীয় ভক্ত যারা তারা তো আবার ভারত বিরোধী। চিকিৎসার জন্য অবশ্য তারা যাবে। কিন্তু তারেক রহমান গেলে তো আমার মনে হয় শুধু ব্রিক্সের না, আরো কোনো ঘটনা আরো অনেক কিছু ঘটে যাবে এর মধ্যে। তো ব্রিক্স তিনি যদি ভারতে যান তারপরে খেলা আরো জমে যাবে। তিনি ভারতে যাওয়ার পরে খেলাটা আসলেই জমে যাবে। খেলাটা কোন দিকে যাবে সেটা পরিষ্কার হয়ে যাবে তখন ভারত থেকে ফিরে আসার পরে যদি যান। যদি না যান তাও পরিষ্কার হয়ে যাবে। কারণ তখন ভারত যদি তিনি যান তাহলে ভারতের একটা প্রোগ্রাম থাকবে। আর যদি না যান তাহলে ভারত আরেকভাবে তার গেম প্ল্যান সাজাবে। যদি ভারতে যায় বিবৃতি দেয় তাহলে জননেত্রী শেখ হাসিনা একভাবে প্ল্যান করবে। আর যদি ভারতে না যায় তাহলে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আলাদা প্ল্যান করবে। কারণ এইভাবে তো চলে না একটা দেশ। আর দেশের যে অর্থনীতি, আপনি বলেন এই দেশটা ৭০০ কোটি টাকা প্রতিদিন সে লোন নিচ্ছে, ধার নিচ্ছে এখনই। এটা তো ২ মাস পর আরো বাড়বে, ৬ মাস পর তো আরো বাড়বে। তো ডিসেম্বর আসতে আসতে তো এটা ১৪০০ কোটি হবে। তো একটা সরকার কিভাবে থাকবে? টাকার আরো অবমূল্যায়ন হবে। দেশের মানুষের চাকরি আরো যাবে। কোনো বিদেশি বিনিয়োগ তো ৫ পয়সা নাই। এরপর মধ্যপ্রাচ্য থেকেও টাকা আসা কমে যাবে। কারণ মধ্যপ্রাচ্যে যে হারে যুদ্ধ চলতেছে, এখন তো মধ্যপ্রাচ্য আস্তে আস্তে আরো ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। আমি একটু শুরুতেই আমি বললাম যে ওই ১৪ দলীয় যে প্রতিরক্ষা জোট করেছে সৌদি আরব, এই জোটের ভেতরেই এমন কিছু ঘটবে যে, কারণ তারা তো তার একটা যুদ্ধরত দেশে তো বেতন আপনাকে ঠিক মতো দেবে না। তো তখন এটা তো প্রভাব পড়বে বাংলাদেশে। কামলা যদি বেতন না পায় ভাত খাবে কি দিয়ে? আমরা যতই চাপা মারি, প্রবাসী শ্রমিক, আমাদের কি কি বলা হয় তাদের যেন? রেমিটেন্স যোদ্ধা, এগুলা ফাত্রামি, রেমিটেন্স মিথ্যা। এগুলা কামলা কামলাই বলতে হবে ভাই। আপনাকে স্পষ্ট বলতে হবে আমি কামলা। তাহলে আপনি যখন আপনার আইডেন্টিটি পরিষ্কার করেন যে আমি আর কামলা ১০ বছর পরে থাকবো না, ২০ বছর পরে থাকবো না, তাহলেই আপনি কিছু আপনি নিজেরে কামলা রে নিজের একটু পালিশ মেরে নাম দিলেন। মানে নুডলস মানে কি বলবো আর রে ভাই? আপনি মানে উম যাই হোক উদাহরণ দিলে খারাপ দেখা যায়। কিন্তু এটা আমি শ্রদ্ধা রেখেই বলতেছি। আপনাকে আগে স্বীকার করতে হবে যে আমরা কামলা। আমরা মধ্যপ্রাচ্যে কামলা দিতে যাই। টার্গেট করতে হবে আগামী ২০ বছর পরে যেন ১০ বছর পরে যেন কামলা দিতে না যাই। এরকম পরিকল্পনা। আর যদি আপনি নিজেরই কামলা মনে করে নিজেরা আবার পালিশ মেরে বলেন, মেকআপ মেরে বলেন আমি বিরাট কিছু হয়ে গেছি। তাহলে আপনার কামলাগিরি সারা জীবনই থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তো ওই অর্থনীতি আরো ধ্বংস হয়ে যাবে। তো তারেক রহমান কিভাবে এই দেশটা চালাবে? কারণ দেশ চালাইতে গেলে আপনি তো শুধু কিছু চাপাবাজ, ভাবির পোলা আর সারাদিন ভারতের বিরুদ্ধে গালি দেওয়া, আওয়ামী লীগের গালি দিয়ে তো পেটে ভাত যাবে না। আপনাকে তো জনগণের পেটে ভাত দিতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে, আমদানি চলতে হবে, রপ্তানি চলতে হবে। আমদানি রপ্তানি সচল রাখতে গেলে ডলার লাগবে বিদেশি। তো এগুলো তো আপনার নাই। তাহলে দেশটা কি হবে? কোন দিকে যাবে? অনেকেই বলেছে যে যদি শেখ হাসিনা না আসে তাইলে কিন্তু পরিচ্ছাপ আওয়ামী লীগের খুব ক্ষতি হবে। আমি বলছি হ্যাঁ ক্ষতি হবে। কিন্তু তার চেয়ে বড় কথা আওয়ামী লীগ যদি চুপ থাকে ১ বছর আরো আগামীতে ২৮ সালে এই সরকার এমনি বেড়ে যাবে। কারণ তার ভিত্তিই থাকবে না। কারণ পেটে ক্ষুধা লাগলে প্রেমিকার চোখ ভালো লাগে না। পেটে ক্ষুধা থাকলে মায়ের আঁচলও ভালো লাগে না। পেটে ক্ষুধা থাকলে 29 খেলতে আর ভালো লাগে না, তাস নিয়ে আর ভালো লাগে না। পেটে খিদে থাকলে বটবৃক্ষের ছায়াও ভালো লাগে না। তো ওই যে তারেক কয় না, রহমান কেন ভালো? পেটে ক্ষুধা থাকলে তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। এটা তো শেষ। জানালার তো আলাপই নাই। ভাই, তখনকে চাঁদ দেখলেও মনে করবো যে শুক্লা আরেক রুটি। ভাইও আপনাকে জিজ্ঞেস করছে যে সার্জিও নৈশভোজ কেন বাতিল হলো সেটা একটু জানান। এখন আমার আর একটু বলে দেই তাহলে। কারণ হইলো যে ২ প্রভুয়ে মিটিং করবে তখন গোলামদের কেন রাখবে? প্রভু প্রভু মিটিং, গোলামদের তো কেউ রাখবে না। যখন ২ গৃহস্থ যখন আলোচনা করে, গৃহস্থের মধ্যে কি না, খাওয়া ওরা ওই দাওয়া যে নৈশভোজটা কেন বাতিল হয়েছে সেটা জানতে চাইছে। And আমি তো কইলাম যে ভাই হয়তো ডায়রিয়া হয়েছে কিনা কে জানে, খলিল টিস্যু পেপার নিয়ে দাঁড়াইছিল কিনা। And এই নৈশভোজটা কেন বাতিল হয়েছে কি বুঝতেছেন? এটা কি পাকিস্তান আর তুর্কি এম্বাসিতে যাওয়ার কারণে? আমার ধারণা যে এটা ভারতের রাষ্ট্রদূত চায় নাই। কারণ আপনি কি খেয়াল করেছেন? তার একটা স্পষ্ট বক্তব্য যে তিনি ইংরেজি তো জানেনই না, বাংলা শুদ্ধ বলতে পারে না। এই কথা বলার পরে খলিল বা কোন লজ্জায় ওইখানে যায়? এই ব্লেজার খলিল। যে আমেরিকায় এত বছর থেকে ইংরেজি জানে না, বাংলাও বলতে পারে না। তাহলে এইটা একটা লজ্জা। আরেকটা হইলো যে ভারত এরকমই। সে আপনাকে পরিকল্পিতভাবে মানসিকভাবে আপনাকে ভেঙে দিবে, দুর্বল করে দেবে।
900 গজ ভাঙার কারণে কিন্তু ব্লেজার খুললে ইজ্জত পাংচার হয়ে গেয়া, রাইট? তো এই পাংচার হওয়ার কারণে এটা একটা সাইকোলজিক্যাল হিট, আঘাত। এটা সাইকোলজিক্যাল আঘাত করছে, মানসিক আঘাত করেছে, পরিকল্পিতভাবে ভারত এটা করেছে। এবং দীনেশ ত্রিবেদী হচ্ছেন একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপর তিনি একজন রাষ্ট্রদূত। তার বুদ্ধির সাথে এদের বুদ্ধির কাজ বুঝতে পারবে এরা কি করবে। আপনি আপনি দেখেন যে আমরা ভারতের যত সমালোচনা করি, ভারত কিন্তু তার গেম জারি রেখেছে, সে কিন্তু বসে নেই। এগুলো কিন্তু তার প্রমাণ। আপনি দেখেন আমেরিকার রাষ্ট্রদূতের সাথে সরাসরি তার বৈঠক, তা বাংলাদেশের জমিনে দালমি কুস্ত কালা হায়, অর্থাৎ আপনার বাড়িতে আমি বৈঠক করতেছি, আপনার ভাতিজার লগে আপনার দাওয়াত দেই না, বা আপনার লোকে বৈঠক করতেছে আরেক বাড়ির লোক আই না, আরেক মন্ডল, 2 মন্ডল আপনার বাড়িতে মিটিং করে আপনি বিনা দাওয়াতি। এটা আপনার জন্য সাইকোলজিক্যালি কত বড় আঘাত। এটাও একটা গেম খেলে দিয়েছে। আর আপনার আলোচনা কি কি হবে এগুলোর ব্যাপার আছে, তবে এই সরকারের জন্য এটা বিরাট বেজ্জতির ব্যাপার। ফরিদ ভাই, আমার সর্বশেষ যে প্রশ্ন বা আমি যতটুকু একটা খবর পেয়েছি সেই বিষয়ের উপর কথা বলে আপনাকে ছেড়ে দিব, কারণ ভাই আপনার সুস্থতা দরকার এই মুহূর্তে, কারণ যুদ্ধের ময়দানে সৈনিকের সুস্থতা দরকার। জি, জি। যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে মার্কিন যে রাষ্ট্রদূত আসছেন বর্তমানে, তিনি নাকি সেনাপ্রধান হিসাবে জামাতপন্থী কোনো এক সেনা কর্মকর্তাকে যাচ্ছেন, যাকে নাকি সোর্ট কি পুরস্কার দেওয়া হয়েছিল, ফরিদ বা কিছু একটা নাম। আবার ভারতে যেই সেনা আমেরিকান কূটনীতিক আছেন, আমেরিকার কূটনীতিক, আর এরা নাকি এই লোকরা চাইতেছেন না, বলতেছে এ আইএস এর সাথে যুক্ত। তারা অন্য কারো নাম দিচ্ছে, যে লোকটা লিবারেল। ঘটনাটা কতটুকু সত্য মনে হয়, মানে আমরা কি পাকিস্তানের মতন সেরকম যে পাকিস্তানের সেনাপ্রধান বা কিছু চেঞ্জ করতে হলে আমেরিকান নির্দেশ ছাড়া করা যায় না? আমরা কি সেই দিকে আছি কিনা ভাই? হ্যাঁ, এটাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে আমেরিকা নির্ধারণ করে, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী নির্ধারণ করে, আমাদের দেশের প্রতিমন্ত্রী নির্ধারণ করে, এমনকি আমাদের দেশের এমপি কে হবে তারা নির্ধারণ করে, কয়েকদিন পরে আমাদের দেশের ইউনিয়ন মেম্বার কি হবে তাও নির্ধারণ করবে। তো তারা তো সেনা নিয়ন্ত্রণ করতেই পারে, যে তাদের পছন্দের মানুষ দিতে হবে, স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। তবে আপনি যেটা বললেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কারো কারো আইএস এর যোগ, হিজবুত তাহরিরের যোগাযোগ অবশ্যই আছে, কম বা বেশি। তা না হলে তো বাংলাদেশে এত জঙ্গিবাদের উত্থান ঘটতো না, তা না হলে তো শিখা ও নির্বাণ বন্ধ হতো না, তা না হলে তো ওয়াকার ভাই। না, ওইটা আবার পাটোয়ারি বলছে যে মানুষ বুড়া হইলে শয়তানে ভর করলে দাড়ি রাখে, এটা কিন্তু পাটোয়ারি বলছে, আমার কথা না, তাই নাকি? পাটোয়ারির মুখের কথা। হ্যাঁ, ও, তাহলে কি আমরা ধরে নিব, তাহলে আমরা ধরে নিব সেনা প্রধানকে শয়তানে ধরছে, জামাতের আমির 27 গুণকে শয়তানে, বড় তারা বড় শয়তানে ধরছে, তাই আর দাড়ি বড়। হ্যাঁ, এটা আপনাকে একটু দেখাই, তাইলে আপনি মনে হয় একদম পরিষ্কার বুঝতে পারবেন। এই দেখেন, আমি আপনাকে একটু সাউন্ড দিয়ে শুনাই। এটা শোনান শোনান। সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতি কোনো তো ওই ব্যক্তিটাই যখন রহমানের চাঁদাবাজিকে সায় দিয়েছে, ওই ব্যক্তিটাই যখন রহমানের মতন একটা দুর্নীতি আজকে হলো ক্ষমতা বেশি হচ্ছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আসে। এই জন্য আমি অনেকে বলি, যখন দাঁড়িয়ে রেখে শেষ বয়সে ভূতে ধরলে মানুষ দাঁড়িয়ে রাখে, বয়সে মানুষের হলো ভূতে ধরে, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে, শেষ বয়সে কেউ ভূতে ধরলে সে দাড়ি রাখে, মানে এটা সরাসরি কথা। হ্যাঁ, এটা আমরা বললে কিন্তু এতক্ষণ ফতোয়া চলে আসতো, আমরা জানাজা দিত না, ইসলাম অবমাননা করেছি, শুরু হয়ে যেত, বাড়িঘর জ্বালাইতো, হয়তো জিন্দা জ্বালাইতো, জিন্দা জ্বালাইতো। এখন জিন্দাবির খুঁজত জিন্দা জ্বালানোর, জিন্দাবির শেখ ফরিদের খুঁজত জিন্দা জ্বালানোর জন্য। আমরা কিন্তু এটা বলে খুব ইসলাম খত্রেম হয়ে যেত। দেখেন আমার ভাবির পোলা এবং জামাতিদের পোলা বলছে, তো আর কোনো সমস্যা নেই, এদের আর কোনো সমস্যা নেই। আর আমার দেশের বঙ্গু যারা আছে, যে বঙ্গু মুসলমান, তাদের দেখলাম যে আপনার গাজায় একটা বোমা পড়লে বিশাল মিছিল হয়, দক্ষিণে উত্তরে ওই যে কি বলে এটা বাইতুল মোকাররমে। ইরানে এতগুলা হত্যা হইলো, কাশ্মীরে গত পরশুদিন 17 জনকে মারার পরে 3 জন মহিলার লাশ ট্যাঙ্কের উপরে ঝুলাইয়া নিয়ে যাইতেছে পিওকে, যেটা পিওকেতে। এবং আপনার বেলুচে এত মানুষ মারা যেত, একটা মিছিলে এখনো দেখলাম না। এখানে কি কোনো মুসলমান নাই নাকি ওই জায়গায়? এখন আমি তো বারবার বলি, বাংলাদেশের মুসলমানের কাছে, ভারতের মুসলমানের কাছে ইসলামের চাইতে পাকিস্তান বড়, আল্লাহর চাইতে পাকিস্তান বড়,
নবীর চাইতে পাকিস্তান বড় পবিত্র, তো মুসলমান মানলেই কি না মানলেই কি। এদের যে ইসলামী জজবা সেটা তো পাকিস্তান কেন্দ্রিক, এদের মুসলমানি জজবা এটা পাকিস্তান কেন্দ্রিক, বামপন্থীদের মানবতা পাকিস্তান চাইনা কেন্দ্রিক, এদের সকল মানবতা জাগে কেবল কোথায় ভারত কিছু করলো আর ইসরায়েল কিছু করলো। এইখানে 20 জন মানুষকে তারা মেরে ফেলেছে এবং পাকিস্তান বলছে যে এগুলো নাকি ভারতের দালালেরা, এরা নাকি ভারতের মতোই শত্রু। কিন্তু এই কথাটা যদি কাশ্মীরে 2 জন মেরে পাকিস্তান ভারতের সরকার বলতো এই 2 জন পাকিস্তানের দালাল, আপনি ভারতের হিন্দুদের অত্যাচারে এই সরকার ক্ষমতায় থাকতে পারতো না মিছিল মিটিং এ। আর বাংলাদেশে বাইতুল মোকাররম, তারপর আপনার পল্টন, ওই যে ওইখানে মুক্তি ভবন গরম হয়ে যাইতো, শাহবাগ চত্বর গরম হয়ে যাইতো, বাংলাদেশের সকল দল মিলে মিছিল করতো। অথচ তারা বলছে যে শাহরক, এদের নাকি শাহরক, পাকিস্তান কাশ্মীর নাকি তার শাহরক, সেখানে গিয়ে মারতাছে। এতদিন বললো বেলুচিস্তানেরা হচ্ছে ভারতপন্থী সন্ত্রাসী বলছে, এখন এদেরকেও বলতেছে তারা ভারতের লোক, এরাও নাকি ভারতের মতো শত্রু। এত তাড়াতাড়ি সুর পাল্টে গেল। এই পাকিস্তান এই কাশ্মীরের জন্য এত আন্দোলন, এখন কাশ্মীরি লোকই মারা শুরু করছে। আর বাংলাদেশের বঙ্গুরাও এখন কিছু বলুন, যে বললাম বাংলাদেশের বঙ্গুদের কাছে মক্কা মদিনার চাইতে, আল্লাহর কোরআনের চাইতে, আল্লাহ রসুলের চাইতে পবিত্র হইলো তাদের কাছে পাকিস্তান। তাই পাকিস্তান যাহা করিবে, পাকিস্তান বঙ্গুদের মায়াকে রেপ করেছে, তারপরও বঙ্গুরা পাকিস্তানের গীত গায়। তো তাহলে ওই বেলুচিস্তানে কি করলো, পিওকেতে কি করলো, পক্ষে নিবে না। তো ভাই সর্বশেষ ইরান কি এবার আমাদেরকেও 2-1টা ড্রোন মারার রাস্তায় আছি? কারণ আমরা তো এখন জোটে যোগ দিব, তাইলে আমরা তো আক্রমণ চালাবো ইরানে। আপনি তো অলরেডি জোটে যোগ দিয়ে ফেলেছে, অলরেডি জোটে যোগ দিয়েছে। আবার পাকিস্তান তো আগেই দিয়েছে। সৌদি আরবের উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা। হ্যাঁ, তো পাকিস্তান তো এখন ইরানের মুখোমুখি। সরকার, আপনার মনে আছে সেই 29 জোট ছিল ইয়ার সময় বুশের আমলে বানাইছিল, যে তখন কিন্তু আপনার ইরাকে যখন হামলা করে তখন কিন্তু বাংলাদেশ ওখানে সাইন করা ছিল। 29 জোটে বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল। 36 দেশের জোট যেটা। জি 29 নাকি 36 দেশের জোট। আর এখন এই যে জোট, এই যুদ্ধ তো এখন বললাম তো, এই যুদ্ধ এখন আর ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েল থাকবে না, এখন এটা শিয়া মুসলমান ভার্সেস সুন্নি মুসলমান হবে। না, ওইদিকে আবার সিরিয়াও যোগ হয়ে গেছে, তো ইউক্রেন অলরেডি আইসা গেছে। হ্যাঁ, ইউক্রেন তো অলরেডি মেরে দিছে জাহাজের মধ্যে, ইউক্রেন তো যুদ্ধ লেগে গেছে। তো এখন খেলাটা জমে গেছে এবং দীর্ঘমেয়াদী হবে। এখন মাঠ ছেড়ে দিবে, যারা আসল খেলোয়াড় তারা মাঠ ছেড়ে দিয়ে যারা খেলোয়াড় নয় তাদের দিয়ে খেলবে আর তারা মজা নেবে, এটাই ঘটবে। আর বঙ্গুরা এটা তো বুঝে উঠতে পারবেই না। আকল তো আল্লাহ তাদের দেয়ই নাই, কারণ আকল থাকলে তো বাঙ্গুরা তো বাংলাদেশেই থাকতো, বঙ্গ হইতো না। তাদের বোধ শক্তি তার উন্নত থাকতো। এদের তো নিজেদের দেখেন, এই বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি ধর্মান্ধ, সংস্কৃতি বিরোধী, সঙ্গীত বিরোধী, গণতন্ত্র বিরোধী পরিকল্পিতভাবে করা হচ্ছে, যাতে তারা সুষ্ঠুভাবে সুস্থ চিন্তা না করতে পারে। তার জন্য তো এগুলো করা হচ্ছে। এই যে দেখেন এখন সব ঠান্ডা, যে ইরানের জন্য এত ফালাফালি কোদাকুদি করলো, এখন কই একটা মিছিল হয়েছে যে তারা জোটে যাবে না? বরং দুবাই যায় নাই, কাতার যায় নাই, নাকি কুয়েত যায় নাই, পারা যায় নাই, কিন্তু তারা চলে গেছে। যেতে হবে, উপায় নেই। তুরস্ক, মজার বিষয় হলো তুরস্ক এই জোটে আছে। এই যে বাংলাদেশের বঙ্গুরা হাইরে খুশি, তুরস্ক বগুড়া ড্রোন ফ্যাক্টরি বানাইতেছে, হাইরে খুশি, খুশির সুতির ভাই হয়ে গেছে। কিন্তু এখন কেমন, এখন এই তুরস্ক কার জোটে? সৌদির জোটের সাথে। কারা সাইজ করবে? ইরানকে মানে হুতিকে। দেখবেন এখন ইয়েমেন সহ আবার ইয়েমেন দিয়ে একদিকে সন্ত্রাসী কার্যকলাপ করাবে, আবার এরা জোটবদ্ধ হয়ে একবার ইরানের মারবে, আবার ইরান এদের মারবে। মধ্যপ্রাচ্য এখন যুদ্ধ ছড়িয়ে যাবে এবং এটা দীর্ঘ হবে। মানে আমি যা ধারণা করেছিলাম এখন তার চেয়ে বেশি বেশি দীর্ঘ হবে এই যুদ্ধ। এবং এই যুদ্ধটা ধীরে ধীরে থামবে, কিছু থামবে, মানে 1 স্টেপ 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক, এই পদ্ধতিতে এই যুদ্ধ চলবে।